সাপোজ আপনাকে একদিন প্রশ্ন করা হলো যে আপনি কি ভারতীয়, আপনার নাগরিকত্বের প্রমাণ দেন। আমরা সকলেই জানি আমরা ভারতীয়, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্টসও আছে, আমরা ভারতীয় নাগরিক। কিন্তু যখন আমাদের কেউ বলেন আপনি কি ভারতীয় বা আপনার নাগরিকত্বের কি প্রমাণ আছে, তখন আপনার কাছে থাকা আধার কার্ড, ভোটার আইডি, ইলেকট্রিসিটি বিল সব দেখালেন, কিন্তু অফিসার বললেন এগুলো যথেষ্ট নয়। ভাবুন তো তখন কি হবে। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো স্টেপ বাই স্টেপ কোন ডকুমেন্ট আসল প্রুফ, কোনটা সাপ্লিমেন্টারি প্রুফ, আর কোন ভুল করলে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে। ভিডিওর শেষে থাকছে কিছু সিক্রেট টিপস যেগুলো অনেকেই জানেন না, তাই সেইগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। This video is for educational purpose only and not for a legal advice. আজকাল নাগরিকত্ব প্রমাণ করা শুধু ভোটার লিস্ট বা এনআরসি এর জন্য নয়, আপনাকে এটি দরকার হতে পারে পাসপোর্ট অ্যাপ্লাই করার সময়, গভর্নমেন্ট জব ভেরিফিকেশনে, ল্যান্ড বা প্রপার্টি ডিসপিউটে, অথবা ফিউচার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রসেস এর সময়। একবার ভুল হলে অনেক ঝামেলা পোহাতে হতে পারে, তাই এখন থেকেই প্রস্তুত থাকা দরকার। তো পাসপোর্ট বললাম যে পাসপোর্ট অ্যাপ্লাই করার সময় পাসপোর্ট মানে হচ্ছে ছাড়পত্র। এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ভারত সরকার আমাদেরকে একটি ছাড়পত্র দেয়, সেটিকে বলা হয় পাসপোর্ট। আর বাকি সব তো জানাই আছে, গভর্নমেন্ট জব সরকারি চাকরির বেলায়, ল্যান্ড বা প্রপার্টি ডিসপিউটের বেলায় জায়গা জমিন সংক্রান্ত বিষয়ে, অথবা ফিউচার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রসেসের সময়। মনে রাখবেন একবার যদি ভুল হয় তাহলে অনেক ঝামেলা হতে পারে, তাই এখন থেকেই প্রস্তুত থাকা দরকার। কে ভারতীয় নাগরিক, কে ভারতীয় নাগরিক নয়, সেই কথাটির উত্তর দেয় আমাদের দেশের আইন। তো সেই আইনটির নাম কি? সেই আইনটির নাম হলো ভারতীয় নাগরিকত্ব আইন 1955 বা সিটিজেনশিপ অ্যাক্ট 1955। সেই আইন অনুযায়ী আপনি বা আমরা 4টি উপায়ে ভারতের নাগরিকত্ব পেয়ে থাকি। নির্ধারিত হয় 4টি উপায়ে। তো ফার্স্ট 4টি উপায়ের মধ্যে ফার্স্ট যে উপায় সেটি হলো বাই বার্থ, মানে জন্মের মাধ্যমে নাগরিকত্ব। আপনি যদি ভারতে জন্মগ্রহণ করেন তাহলে আপনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক। তবে এর কিছু শর্ত আছে, শর্তটাও জানতে হবে। শুধুমাত্র জন্মগ্রহণ করলেই ভারতীয় নাগরিকত্ব হওয়া যায় না, সঙ্গে শর্তটিও পূরণ করতে হয়। আপনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এবং শর্তটিও আপনার সপক্ষে, তাহলে আপনি ভারতীয় নাগরিক। তো কি সেই শর্ত? 26 জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987 এর মধ্যে ভারতে জন্ম হলে বাবা বা মায়ের নাগরিকত্ব যাই হোক না কেন, আপনি স্বয়ংক্রিয়ভাবে ইন্ডিয়ান সিটিজেন। এই কথাটির অর্থ কি? কথাটির অর্থ হলো যে মানুষ বা ব্যক্তি 26 জানুয়ারি 1950 ইংরেজি থেকে 1 জুলাই 1987 এর মধ্যে ভারতে জন্মগ্রহণ করেছেন, মানে এই সময়সীমার মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মায়ের নাগরিকত্ব যাই হোক না কেন, তারা কিন্তু জন্মসূত্রে ভারতীয় নাগরিক। এটি মনে রাখতে হবে। অন্যদিকে 1 জুলাই 1987 থেকে 3 ডিসেম্বর 2004 এর মধ্যে জন্ম হলে আপনার বাবা বা মা অন্তত একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। 3 ডিসেম্বর 2004 এর পরে জন্ম হলে বাবা এবং মা দুজনের মধ্যে অন্তত একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং অন্যজন ইলিগেল মাইগ্রেন্ট না হতে হবে। এক্সাম্পল যদি আমরা একটি দেই, এই কথাটির অর্থ পরিষ্কারভাবে বোঝা যাবে। ধরুন এক ব্যক্তির জন্ম হয়েছে 1995 সালে, গুয়াহাটিতে হয়েছে, এবং উনার মা ইন্ডিয়ান সিটিজেন, তাহলে উনি হচ্ছেন জন্মসূত্রে ভারতীয় নাগরিক। এত সময় যে বললাম এই কথাটির অর্থ হলো কিভাবে জন্মসূত্রে নাগরিকত্ব লাভ করা যায়। এখন বলবো বাই ডিসেন্ট। আরেকটি উপায় আছে, বাই ডিসেন্ট বা বাংলায় হলো বংশগত নাগরিকত্ব। এই উপায়েও ভারতীয় নাগরিকত্ব লাভ করা যায়। বাই ডিসেন্ট কথাটির অর্থ কি? যদি আপনার জন্ম ভারতের বাইরে হয়, কথাটির অর্থ হলো বিদেশে হয়, কিন্তু আপনার বাবা বা মা ইন্ডিয়ান সিটিজেন, তবে আপনিও নাগরিক হতে পারেন এদেশের। 26 জানুয়ারি 1950 থেকে 10 ডিসেম্বর 1992 পর্যন্ত জন্মের সময় শুধুমাত্র বাবা ইন্ডিয়ান সিটিজেন হলেই চলবে। 10 ডিসেম্বর 1992 এর পর বাবা অথবা মা যে কেউ ইন্ডিয়ান সিটিজেন হলেই চলবে। তবে
জন্ম ভারতীয় দূতাবাস বা এমবেসি এর এই অফিসে রেজিস্টার করতে হবে। এই কথাটির যদি আমি এক্সাম্পলের উপায়ে বুঝাই তাহলে এই রকম হয়। ধরুন আপনার জন্ম দুবাইতে হয়েছে, কিন্তু আপনার বাবা মা ইন্ডিয়ান সিটিজেন। জন্ম ইন্ডিয়ান এমবেসিতে রেজিস্টার করালে আপনি ইন্ডিয়ান সিটিজেন হবেন। যদিও আপনার জন্ম দুবাইতে, কিন্তু যেহেতু আপনার বাবা মা ইন্ডিয়ান সিটিজেন এবং ইন্ডিয়ান এমবেসিতে আপনার বার্থ রেজিস্ট্রেশন করানো আছে, সেই সূত্রে আপনি ভারতীয় নাগরিক হবেন। 3 নম্বরে আরেকটি ক্যাটাগরি হচ্ছে বাই রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের মাধ্যমেও ভারতীয় নাগরিকত্ব লাভ করা যায়। যারা স্পেশাল কেসের অন্তর্ভুক্ত তারা সরকারের অনুমতি নিয়ে ফর্ম অফ রেজিস্ট্রেশন পূরণ করে নাগরিক হতে পারেন। কারা করতে পারবেন? ধরুন একজন ইন্ডিয়ান সিটিজেনের সাথে বিবাহিত বিদেশি ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যিনি বিদেশে থাকেন, সাধারণত পিআইও কথাটির অর্থ হল পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিনদের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমরা এক্সাম্পল দিই কথাটি আরও ক্লিয়ার হবে। ধরুন এক্সাম্পলটি হলো এরকম: একজন ব্রিটিশ মহিলা একজন ইন্ডিয়ান সিটিজেনকে বিয়ে করেছেন এবং কিছু সময় ধরে ভারতে বসবাস করছেন। তিনি রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিক হতে পারবেন। এই যে কথাগুলো আমি বলছি না, এইগুলো ইন্ডিয়ান সিটিজেন অ্যাক্ট 1955 লিপিবদ্ধ আছে। আপনারা চাইলে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, সেই লিঙ্কে গিয়ে আপনারা অফিসিয়াল যে সমস্ত তথ্য আছে সেইগুলি আপনারা চেক করে নিতে পারেন। নেক্সট আরেকটি ক্যাটাগরি বা উপায় হচ্ছে বাই ন্যাচারালাইজেশন, প্রাকৃতিকরণের মাধ্যমে নাগরিকত্ব। সেটি কি? সেটি হলো কোনো বিদেশি যদি দীর্ঘ সময় ধরে ভারতে বসবাস করেন এবং সরকারের নির্ধারিত শর্ত পূরণ করেন, তবে তিনি আবেদন করে অ্যাপ্লিকেশন করে ইন্ডিয়ান সিটিজেন হতে পারেন। তবে কিছু শর্ত আছে। সাধারণ শর্তগুলো হলো অন্তত 11 বছর ভারতে বৈধভাবে বসবাস করতে হবে, আইন মেনে চলা ও সৎ চরিত্র থাকা, সরকার অনুমোদন দিলে নাগরিকত্ব পাওয়া যাবে। এক্সাম্পল যদি দেই, একজন আমেরিকান ব্যক্তি 15 বছর ধরে ভারতে বৈধভাবে বসবাস করছেন এবং সব শর্ত পূরণ করেছেন, তিনি ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতীয় নাগরিক হতে পারবেন। এত সময় যে ভারতীয় নাগরিকত্ব অর্জনের 4টি উপায়ের কথা আমি বললাম, এইগুলি সংক্ষেপে মনে রাখতে হলে এইভাবে মনে রাখতে হবে। যেমন বাই বার্থ মানে ভারতে জন্ম, বাই ডিসেন্ট বিদেশে জন্ম কিন্তু মা বাবা ইন্ডিয়ান সিটিজেন, বাই রেজিস্ট্রেশন হলো স্পেশাল কেসের আবেদন, আর বাই ন্যাচারালাইজেশন হলো দীর্ঘ সময় ভারতে বসবাসের পর নাগরিকত্ব প্রাপ্তি। এগুলো সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর অধীনে ভারতের নাগরিকত্ব পাওয়ার 4টি বৈধ উপায়। এই যে কথাগুলো আমি বললাম এগুলো আমার কথা নয়, এগুলি ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অধীনে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার 4টি বৈধ উপায়। আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকেও এই তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন, বা আমার ভিডিও ডেসক্রিপশনে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকেও আপনারা জানতে পারবেন। আর আমি যে আজকের যে ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো শুধুমাত্র জেনারেল পাবলিকের জন্য নয়, জেনারেল পাবলিক ছাড়াও যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্টসদের ক্ষেত্রেও এই ভিডিও উপযোগী হবে বলে আমি মনে করি। সাধারণত কোয়েশ্চেনও থাকে যে কী কী উপায়ে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যায়, সেই সমস্ত আনসার আমি আজকের এই ভিডিওতে বলে দিলাম। আপনারা ভালোভাবে ফলো করলে নিশ্চয়ই উপকৃত হবেন। এখন প্রশ্ন হলো ভারতীয় নাগরিকত্ব প্রুফ করার বা প্রমাণ করার যে স্ট্রংগেস্ট ডকুমেন্টস সেইগুলো কী কী। এখন যেগুলো ডকুমেন্টস বলবো বিভিন্ন ক্ষেত্রে এইগুলি স্ট্রংগেস্ট হিসাবে মেনে নেওয়া যায়। 1 নম্বরে হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট, 2 নম্বর হচ্ছে ভোটার আইডি কার্ড ইস্যুড বিফোর 2014, বার্থ সার্টিফিকেট, গভর্নমেন্ট রেজিস্টার্ড। এই সমস্ত ডকুমেন্টসগুলো স্ট্রংগেস্ট ক্যাটাগরি ডকুমেন্টস হিসাবে মেনে নেওয়া যেতে পারে। সেকেন্ড হচ্ছে প্যারেন্ট বেসড প্রুফ। যদি আপনার জন্ম 1 জুলাই 1987 পর হয়, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার বাবা মা তখন ইন্ডিয়ান সিটিজেন ছিলেন। ডকুমেন্টস কীভাবে হবে? প্যারেন্টস ওল্ড ভোটার আইডি মানে প্যারেন্টসের পুরনো ভোটার আইডি কার্ড, প্যারেন্টসের পাসপোর্ট, গভর্নমেন্ট জব সার্ভিস রেকর্ড বা ওল্ড রেশন কার্ড। এই সমস্ত তথ্য দিয়ে আপনার লিঙ্কেজ প্রমাণ করে আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন। নেক্সট হচ্ছে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস। দিস হেল্প এস সাপোর্টিং প্রুফ বাট একা একা সাফিসিয়েন্ট নয়। আধার কার্ড, আইডেন্টিটি প্রুফ অনলি, নট সিটিজেনশিপ প্রুফ, প্যান কার্ড, ইলেকট্রিসিটি বিল, ট্যাক্স রিসিপ্ট। এই যে ডকুমেন্টসগুলো বললাম এইগুলো হলো সাপ্লিমেন্টারি, একটির সঙ্গে আরেকটি সংযুক্ত, একা এইগুলি নাগরিকত্বের প্রমাণ নয়।
একটি কথা মনে রাখতে হবে যে অনেকের মনে একটি ভ্রান্ত ধারণা আছে যে আধার কার্ড থাকলেই যেন আমরা ইন্ডিয়ান সিটিজেন। এই কথাটি কিন্তু অ্যাকচুয়ালি নয় এরকম। আধার নট ইকুয়াল টু সিটিজেনশিপ প্রুফ। আধার কার্ডের মধ্যে লেখা থাকে যে ইটস অ্যান আইডেন্টিটি প্রুফ নট সিটিজেনশিপ প্রুফ। আধার হলো পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। তো এখন চলুন দেখি কোথায় কোন ডকুমেন্টের দরকার হয় বা হতে পারে। পাসপোর্ট অ্যাপ্লিকেশন যদি আপনারা করেন তখন দরকার হবে বার্থ সার্টিফিকেট প্লাস আধার কার্ড প্লাস ভোটার আইডি কার্ড। ভোটার লিস্ট কারেকশন বা SIR দ্যাট ইজ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যদি হয় তখন স্ট্রং ভোটার আইডি কার্ড বা প্যারেন্টস প্রুফ। গভর্নমেন্ট জবের বেলায় 10th পাস সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, ভোটার আইডি প্লাস বার্থ সার্টিফিকেট। ল্যান্ড প্রপার্টি কেস, জমি সংক্রান্ত বিষয়ে ওল্ড ল্যান্ড রেকর্ডস প্লাস প্যারেন্টস ডকুমেন্টস। তো এই সমস্ত জিনিসগুলো ভালোভাবে মনে রাখতে হবে। এখন কিছু কমন মিথ ক্লিয়ার করি আসুন। অনেকেই বলে থাকেন আধার থাকলেই নাগরিকত্ব প্রমাণিত। ফ্যাক্টটা হচ্ছে এটি শুধু আইডেন্টিটি প্রুফ। আবার অনেকে বলেন ভোটার লিস্টে নাম থাকলেই যথেষ্ট। এটি সত্যি হচ্ছে পুরনো ভোটার আইডি প্লাস প্যারেন্ট প্রুফ লাগতে পারে। ইলেকট্রিসিটি বিল বা ট্যাক্স রিসিপ্টই যথেষ্ট। এইগুলি হচ্ছে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট, একাই স্বয়ংসম্পূর্ণ ডকুমেন্টস নয়। এই কথাগুলো মনে রাখবেন। তো আরেকটি কথা বলে রাখি, ইন ফিউচার কাজের জন্য সবসময় অরিজিনাল ডকুমেন্টের লেমিনেটেড কপি নয় বরং স্ক্যান কপি সেফ রাখুন। এবং আজকাল বিভিন্ন যেমন ডিজিলকার আছে এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভড অ্যাপ্লিকেশন আছে, এই সমস্ত অ্যাপের মাধ্যমেও আমরা ডকুমেন্টস সংযুক্ত করে রাখতে পারি। ভবিষ্যতের কাজের জন্য অথবা নিজের সেফটির জন্য সবসময় ফ্যামিলি প্রুফ কালেক্ট করুন। বাবা মায়ের পুরনো ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ল্যান্ড ডকুমেন্টস এইগুলো একসাথে রাখুন। কোনো ভুল থাকলে এখনই কারেকশন প্রসেস শুরু করুন। ফিউচার ভেরিফিকেশনের জন্য সব ডকুমেন্টস যদি সিঙ্গল ফোল্ডারে অর্গানাইজ করে রাখা যায় সেটি হবে একটি বুদ্ধিমানের কাজ। তো হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এডিনলাইজ অ্যান্ড ব্রিফ জোন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো at last I must say the viewers that thank you for watching my video. Have a nice day. ভিডিওর শেষে আমি একটি ডিসক্লেমার দেব যে এই ভিডিওটি শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক উদ্দেশ্যে প্রচারিত। এটি কোনো লিগ্যাল অ্যাডভাইস নয়। লিগ্যাল অ্যাডভাইসের জন্য আপনারা সরাসরি সরকারি অফিসে যোগাযোগ করুন বা সরকার প্রদত্ত বা সরকারের ওয়েবসাইট চেক করুন। সবসময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারি ওয়েবসাইট বা সরকারি ইনফরমেশন যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Once again, I must say I thank you everyone. Have a nice day.